আচ্ছা, আমরা আগের দিন যতটা কমপ্লিট করেছি তারপর থেকে আমরা শুরু করছি, কেমন? আগের দিন তো নর্মালি লসাগু কিভাবে করতে হয় বা গসাগু কিভাবে করতে হয় সেই বিষয়টা আমরা দেখিয়েছিলাম। তো আজকে সবার প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে দশমিকের বিষয়টা দিয়ে, যে দশমিকের গসাগু কিভাবে করতে হয় বা দশমিকের লসাগু কিভাবে করতে হয়। আমরা ফ্র্যাকশন থাকলে কিভাবে করতে হয় সেটা তো আশা করি সবাই করতে পারবো, তাই তো? একটু রেসপন্স করো ভাই। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। দেখো, প্রত্যেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। সবার প্রথমে আমরা কি করব, এখানে গসাগু করব। কাদের গসাগু করব? 1.08। তো তুমি কি করবে, এদেরকে ধরে নেবে টাকা হিসাবে। তাহলে এটা কত? 1 টাকা 8 পয়সা। এটা কত? 36 পয়সা। এটা কত? 90 পয়সা। তো টাকা হিসাবে তুমি ধরলে, ধরার পর এবার তুমি না টোটালটাকে পয়সাতে কনভার্ট করে দেবে। তাহলে পয়সাতে যখন কনভার্ট করবে, এই 1 টাকা 8 পয়সাকে তুমি তো 108 পয়সা লিখতেই পারো, কি তাই তো? হ্যাঁ স্যার। এই ভিডিও অফ করো, কার ভিডিও অন রয়েছে ভাই? এরপরে রয়েছে 36 পয়সা, আমরা 36 পয়সায় লিখলাম। এটা কত? 90 পয়সা। 90 পয়সাকে আমরা 90 পয়সা হিসেবে লিখলাম। তাহলে সবার প্রথমে আমরা কি করব, টাকাকে পয়সাতে কনভার্ট করে নেব। তাহলে এবার দেখো নর্মালি আমার সংখ্যা এসে গেছে। এবার আমি এদের গসাগু নির্ণয় করব। এবার গসাগুটা কিভাবে করব? বলো, গসাগু এবার করতে পারবে? বলো। হ্যালো। দেখো, আমরা 36কে দ্বিগুণ করব। তাহলে 36কে দ্বিগুণ করলে কত হয়? 72 হয়। এই যে লিখে দিলাম 72। চলো মাইনাস করো। এই মিউট করো। মাইনাস করলে কত হবে? 18 হবে। এবার আমরা কি করব, এই 18 দিয়ে দেখো প্রত্যেকটা সংখ্যাকে আমরা ভাগ করতে পারছি। তাহলে যেই সংখ্যাকে আমরা ভাগ করতে পারছি তাহলে সেটাই হয়ে যাবে আমাদের এখানে গসাগু। তো আমরা এখানে করব 18। কিন্তু এটা কাদের, যখন তুমি পয়সাতে কনভার্ট করছো তাদের গসাগু, কিন্তু উত্তরটা তো আমাকে টাকাতে রাখতে হবে। তাহলে টাকাতে রাখতে গেলে এটা কত ছিল আমাদের, যে দুঘর আগে দশমিক ছিল তাই না? তাহলে আমি এখানে ঠিক দুঘর আগে দশমিক দিয়ে দেবো। তাহলে দেখো আমার উত্তরটা কিন্তু 0.18 চলে এসছে। হ্যালো। স্যার 108-এর থেকে 90 মাইনাস করলেও তো হতো, তাই না তুমি স্যার? দেখো, তুমি যে কোনো ভাবে করতে পারবে, এমনটা কোনো বাধ্যতামূলক নেই যে আমি 36 আর 72 90 ধরেছি তোমাকেও তাই ধরতে হবে। ওকে স্যার। আচ্ছা, চলো এটা কি করে করবে বলো তো। স্যার সবকটাকে পয়সায় নিয়ে যেতে হবে? একদম, তাহলে আমরা 0.50কে 54 পয়সা করলাম। 1 টাকা 80 পয়সাকে আমি 1 টাকা 80 পয়সা হিসেবে লিখলাম। 7 টাকা 20 পয়সাকে আমি 720 পয়সা লিখলাম। তাহলে এবার দেখো টোটালটা আমার পয়সাতে কনভার্ট হয়ে গেল। তাহলে এবার কি করব, এদের গসাগু করব। এবার তুমি তোমার মতো করে গসাগু করো। আমরা ধরো 154কে যদি 3 বার করি, তাহলে 3 × 54 কত হবে? 3 × 4 = 12, 2 হাতে আছে 1, 1 3 × 5 = 15, আর একে হচ্ছে 16, 162। তাহলে কত থাকলো? 18 থাকলো। এবার দেখো অপশানের দিকে তাকালে তুমি একটু বুঝতে পারবে। 18 দিয়ে দেখো প্রত্যেকটা সংখ্যাকেই কিন্তু আমরা ভাগ করতে যাচ্ছি। তাহলে তো এটা শিওর যে আমাদের গসাগু 18 হবে। সো আমরা 18 লিখলাম। কিন্তু এবার তো আমাকে পয়সাতে টাকাতে কনভার্ট করতে হবে। আমরা পয়সাতে, কোশ্চেনে তো টাকায় ছিল, আমি তো পয়সায় কনভার্ট করে নিয়েছি। আবার আমি যখন টাকাতে কনভার্ট করব, ঠিক দুঘর আগে দশমিক দিয়ে দিলে আমার এটা টাকাতে কনভার্ট হয়ে গেল। তাহলে দেখো এখানেও কিন্তু 0.18 এসছে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওকে।
তাহলে দশমিকের গসাগু। দাদা বলছি, হুম হ্যালো, হুম হুম হুম। বলছি সবাই জয়েন করছে, কেউ কাটছে, কেউ বেরোচ্ছে, আবার ঢুকছে, স্ক্রিনটা দেখতে পাচ্ছি, দাঁড়াও আমি ডিলিট করে দিই, আবার কারণ খুলে যাচ্ছে, এরকম দাঁড়াও ডিস্টার্ব দাঁড়াও হচ্ছে খুব। দাঁড়াও দাঁড়াও আমি লিঙ্কটা আপনি ডিলিট, একটু একটু এগুলো দেখবেন। এক সেকেন্ড, লিঙ্ক ডিলিট করে দিচ্ছি, আর জয়েন করতে পারবে না এদের। এটা হচ্ছে একটা অভ্যাস হয়ে গেছে, বুঝলে? প্রত্যেকটা তুমি ক্লাস। তোমার ইয়েটা পিন আপ করে নাও না, তাহলেই তো অসুবিধা হবে না। হ্যাঁ, ঠিক আছে, চলো। আর কারো সমস্যা হবে না ভাই, পুরো আউট করে দিয়েছি। যাক, ঠিক আছে। এবার আমরা করবো লসাগু। দেখো ভাই, প্রত্যেকটা টাইপ ধরে ধরে প্রত্যেকটা রুলস আমি এখানে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকে ভালো করে আগে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, তারপরে যদি বুঝতে প্রবলেম হয় সেটা আমাকে জানিও। কারণ দেখো, একটা টাইপের তো অনেক কোশ্চেন করে লাভ নেই, একটা টাইপ, প্রত্যেকটা টাইপের একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। আর যেটা দেখাবো সেটা ভালো করে বুঝতে হবে। মেন টার্গেট হচ্ছে বোঝা। আমি করে দিলাম, হ্যাঁ স্যার তো করে দিয়েছি, আমি দেখলাম, হ্যাঁ তাই তো, এরকম না, এটা করলে হবে না। তোমাকে রেসপন্স করতে হবে, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি বা পারিনি। দেখো পরের কোশ্চেন, এবার আমরা লসাগু করবো, কিন্তু দশমিকের একই রকম ভাবে। এটা 3 টাকা আছে, 3 টাকাকে আমি 300 পয়সা হিসেবে লিখলাম। আচ্ছা, এটা কত? 0.09, তার মানে 9 পয়সা। 9 পয়সাকে আমি 9 পয়সাই লিখলাম। আচ্ছা, এটা 2.7, তাহলে আমি 2 টাকা 70 পয়সা লিখতে পারি। তাহলে 2 টাকা 70, অর্থাৎ 270 পয়সা আমি লিখলাম। এবার কি করব? আমরা এদের লসাগু করব। এখন লসাগু করার জন্য আগের দিন তো একটা প্রসেস বলেছি, যে ভাই সব থেকে বড় যে সংখ্যা, তুমি প্রথমে সেই সংখ্যাটাকে নাও, বাকি সংখ্যা দিয়ে দেখো ভাগ যায় কিনা। বা তোমরা এইভাবেও করতে পারো, যে আমি প্রথমে এই দুটি সংখ্যার লসাগু করতে চাইছি। তো এই দুটি সংখ্যার যদি আমি লসাগু করি, তাহলে কত হবে? এখানে বড় সংখ্যা তো 300, তাহলে 9 দিয়ে তো 300কে ভাগ করা যায় না, তাহলে 300 এর গুণিতক নেব। তাহলে কত হবে? 600। 600কে তো 9 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে কি করবো? আমরা 300 এর 3 গুণিতক নেব। তাহলে 300 এর 3 গুণিতক নিলে কত হয়? 900। 900কে তো 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা বলতে পারি এই দুটোর জন্য লসাগু কিন্তু হবে 900। তাহলে আমরা 900 পেলাম। কিন্তু এখনো তো 270 রয়েছে, তাহলে আবার আমি 900 আর হচ্ছে 270-এর লসাগু করব। আমরা বলেছিলাম বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাহলে 270 দিয়ে তো 900-কে ভাগ করা যায় না, তাহলে তখন কি করব? যেটা বড় সংখ্যা তাকে মাল্টিপল করবো, তার গুণিতক নেব। তাহলে 2 গুণিতক নিলে 1800। 1800-কে তো 27 দিয়ে ভাগ করতে পারবে না, তাহলে 3 গুণিতক নিলে কত? 3 নং 27, 2700। তাহলে দেখো 2700-কে কিন্তু তুমি 270 দিয়ে ভাগ করতে পারছো, তাহলে তোমার লসাগু কত? 2700। তাহলে এটা তো পয়সাতে আছে, তাই না? 2700 পয়সাতে আছে, কিন্তু উত্তরটা তো টাকাতে রাখতে হবে। তাহলে 2700 পয়সা ইকুয়াল টু কত টাকা? 27 টাকা। এখানে কিন্তু আর কোনো দশমিক আসবে না। দেখো ভাই, বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার, স্যার বলছি কি গুণিতক নিয়ে নিতে হবে তাই তো? একদম একদম। তবে গুণিতকটা কি এক এক করে দেখবে, কারণ এমন গুণিতক হঠাৎ করে দেখা গেলো অনেক বড় গুণিতক নিলে মাঝের গুণিতকগুলো বাদ দিয়ে সেটা করলে চলবে না, কারণ গুণিতকগুলো স্টেপ বাই স্টেপ পর পর তোমাকে দেখতে হবে। এবার কি, অনেক সময় যেমন ছোট সংখ্যা হলে তুমি দেখে বুঝতে পারবে যে না, ও 12-কে 12 ধরো, 12 মাল্টিপল রয়েছে, তো তুমি দেখতেই পেয়েছো যে 12-এর 5 গুণিতক 60 ধরলে সেটা ডিভাইডেড হচ্ছে, তো সেখানে এই 12-কে 12 ধরবো, 12 দুগুণে 24 ধরবো, এইভাবে কষ্ট করে দেখার দরকার নেই। এটা কিও, এটা দেখে তোমাকে বুঝতে হবে। আর এই বোঝাটা কি করে তুমি পারবে ভালো করে? যত বেশি প্র্যাকটিস করবে। দেখো, আমি হয়তো আর একটা ক্লাস বা দুটো ক্লাস দিলে আমার লসাগু শেষ, কিন্তু তোমার শেষটা হবে কখন? তোমাকে এবার এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত তুমি ফাস্ট হবে, তত ধরতে পারবে যে কোন অঙ্কটা কিভাবে করব, বা কোন কোশ্চেনের ক্ষেত্রে আমরা কোন সংখ্যা দিয়ে চেক করব, টোটাল বিষয়গুলো। এটার জন্য প্র্যাকটিস। এখন দেখলে মনে হয় হ্যাঁ পারবো পারবো বা পারছি, কিন্তু না, এটা দেখে এখন মনে হবে কারণ এখন তো নতুন নতুন করছো, কিন্তু যখন তুমি পুরোপুরি প্র্যাকটিস করবে তখন সব বিষয়টা হবে। বুঝেছো? হ্যাঁ স্যার। প্র্যাকটিসটা করতে হবে ভাই, প্র্যাকটিস না করলে কিছু হবে না। দেখো এবার একটু একটু কোশ্চেনের লেভেলটা আমরা চেঞ্জ করলাম। কি আছে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 513, 783 এবং 1107 সম্পূর্ণরূপে বিভাজ্য? বলো তো এই কোশ্চেনটা আমরা কিভাবে করব? কারো যদি কোনো আইডিয়া থাকে কেউ বলতে পারবে? HCF স্যার করব। এইচসিএফ করে, তাই এর তো? গোসাই আচ্ছা, তাহলে তুমি বলো তো ভাই, এদের গসাগু করতে তো একটা মিনিমাম সময় লাগবে, তাই না? দেখো, হ্যাঁ স্যার।
হ্যাঁ, তাহলে আমরা তো শিওর যে ওরা যখন চারটে অপশন এখানে দিয়েছে, এই চারটে অপশনের মধ্যে কোনো না কোনো অপশন উত্তর হবে, এটা কনফার্ম। কিন্তু কোনটা হবে এটাই আমাকে বের করতে হবে। তো এখানে আমি একটা কাজ করব, এখান থেকে যে সংখ্যাগুলো আছে, সংখ্যা হবে কি, যেই সংখ্যা এই অপশনের যে সংখ্যা দিয়ে এই তিনটে সংখ্যাকে ভাগ করতে পারবে সেটাই তো তোমার উত্তর হবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমি সবার প্রথমে 20 দেখলাম, 20 দিয়ে তো ভাই 513কে ভাগ করা যাবে না, তাহলে এটা প্রথমেই বাদ। এবার হচ্ছে 27, তো 27 দিয়ে, আচ্ছা আমি একটু ইজিলি দেখিয়ে দিই। যেমন এটা হচ্ছে কত, 15, ভাই 15কে ভাঙলে কি হয়, 3 আর 5, তাই এটা তো 5 দিয়ে ভাগ যাবে না, এটা 5 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটাও উত্তর হতে পারে না। তাহলে এই দুটো কেন হবে না, এটা কি বুঝতে পেরেছো যে এই দুটো কেন উত্তর হবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। এবার তুমি এটাকে ভাঙাও, যে এটাকে ভাঙলে তো 2 আর 9, এবার তুমি হয়তো এখানে করবে, কিন্তু দেখো 9 দিয়ে তো ভাগ করা যেতেই পারে, কিন্তু আগে আমি 9 দিয়ে করবো না, কেন বলো তো, আমি আগে 2 দিয়ে দেখবো। হ্যাঁ, 2 দিয়ে তো ভাই এটাকে ভাগ যাবে না, কারণ তোমরা তো জানো 2 দিয়ে ভাগ করতে গেলে জোড় সংখ্যা থাকতে হয়, তাহলে এটাও উত্তর হবে না। তো তুমি যখন তিনটে শিওর হয়ে গেছে যে উত্তর হবে না, তাহলে আর বাকি কে আছে, এই ভদ্রলোকে উত্তর হবে। দেখো, এবার এই বিষয়টা, এই যে তোমাদের বোঝাতে গিয়ে আমার অনেকটা সময় লেগে গেছে, কিন্তু যখন তুমি নিজে নিজে এটা বুঝে যাবে তখন দেখবে তোমার করতে এত সময় লাগবে না, জাস্ট তুমি দেখবে আর অ্যাপ্লাই করবে, উত্তর এসে যাবে। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো সবার প্রথমে আমাকে কোশ্চেন ভালো করে পড়ে বুঝতে হবে যে আসলে কোশ্চেনে কি চেয়েছে এবং উত্তর কি হতে পারে বা কিভাবে বের করতে পারে, ঠিক আছে? ওই ধারাবাহিক একটা আমরা প্রসেস জানি এইভাবে করতে হয় তাই আমরা করছি, এইরকম ভাবে করলে কিন্তু আর হবে না। আমি আগের দিনও একটা লজিক্যালি ছোট একটা লজিক তোমাদেরকে বুঝিয়েছিলাম, যাদের মাথায় গেছে তারা ভালো, আর যাদের মাথায় যায়নি তাদের তো ওইটা নিয়ে আরো যে চর্চা থাকবে। যাক, ওইটা আর আমি আজকের ক্লাসে আর রিপিট করতে চাই না। পরের কোশ্চেন দেখো, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যা 6, 7, 8, 9, 12 দ্বারা বিভাজ্য হলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। তাহলে কি, এই যে চারটে সংখ্যা আছে এই চারটের মধ্যে এমন কোন সংখ্যা যাকে এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করলেই তোমার 2 অবশিষ্ট থাকবে। তাহলে এখানে ওরা বললো 2 অবশিষ্ট থাকবে এগুলো দিয়ে ভাগ করলে, আমি একটা কাজ করি, আমি প্রত্যেকটা অপশন থেকে যদি 2 মাইনাস করে দিই, তাহলে তো আমরা বলতেই পারি যে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো রকম অবশিষ্ট থাকবে না। কি ভাই, আমরা তখন বলতে পারবো? হ্যাঁ স্যার। স্যার আরেকবার বলবেন? আচ্ছা, বললাম প্রত্যেকটা অপশন থেকে যদি আমরা ওই 2 মাইনাস করে দিই, তাহলে যে সংখ্যা পড়ে থাকবে সেই সংখ্যাকে যদি আমরা এই ডিজিটগুলো দিয়ে ভাগ করি তাহলে কোনো রকম কোনো অবশিষ্ট থাকবে না। এটা কি আমরা বলতে পারি, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে আমার উত্তর এসে গেছে। তুমি বলবে কি করে স্যার? দেখো, এখন বিষয় হচ্ছে এই সংখ্যাগুলো দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তো আমি সবার প্রথমে এখানে 8 দিয়ে চেক করি। তো 8 দিয়ে ভাগের নিয়ম তোমরা জানো, যে সংখ্যাকে 2 এবং 4 দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যায় কিন্তু 8 দিয়ে ভাগ যাবে। তা ভাই দেখো, আমরা জানি 4 দ্বারা ভাগের নিয়মে সে দুটি সংখ্যা 4 দিয়ে ভাগ যেতে হয়, তাহলে এটা তো যাবে না। দেখো, এটাও তো ভাগ যাবে না, দেখো এটাও ভাগ যাবে না, তাহলে তিনটে যখন যাবে না তাহলে বাকি যেটা পড়ে আছে এটাই উত্তর। এটা বলতে কোনটা উত্তর? সি উত্তর। দেখো, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা? না স্যার। বাকিরা, 1-2 জনের রেসপন্স পাচ্ছি, বাকিরা না কোথায়? না স্যার। ওকে, ফাইন। আশিস, বুঝতে পারছো? কাকন? হ্যাঁ দাদা। ঠিক আছে, চলো স্যার পরের কোশ্চেন বলো। স্যার 12 দিয়ে একবার দেখে নিন তো। 12 দিয়ে কি দেখাবো? 12 দিয়ে স্যার বিভাজ্য 12 দিয়ে ভাগের নিয়ম কি? 3 দ্বারা ও 4 দ্বারা। এবার তুমি 4 দিয়ে ভাগ করো, একই প্রসেস, এই তো 4 দিয়ে তো ভাগের নিয়ম বলেই দিয়েছি। ঠিক আছে। তুমি যে সংখ্যায় ধরো প্রত্যেকটা সংখ্যা দিয়েই করতে পারবে, শুধু ডিফারেন্স এটাই যে কোন সংখ্যা দিয়ে ধরলে তুমি
তাড়াতাড়ি করতে পারবে, এটাই হচ্ছে বোঝা। আর এটার জন্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু কখনোই তুমি করতে পারবে না। এখন দেখে যতটাই সহজ মনে হচ্ছে ঠিক ততটাই কঠিন তোমার কাছে আবার মনে হবে যদি কিনা প্র্যাকটিস না করো। দেখো পরের কোশ্চেন, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যা 35, 45, 55 দ্বারা বিভাজ্য হলে যথাক্রমে 18, 28 এবং 38 অবশিষ্ট থাকবে। তার মানে ব্যাপারটা হচ্ছে যখন তুমি 35 দিয়ে ভাগ করবে তখন 18 অবশিষ্ট থাকবে, যখন তুমি 45 দিয়ে ভাগ করবে তখন তোমার 28 অবশিষ্ট থাকবে। আচ্ছা, যখন তুমি 38 দিয়ে ভাগ করবে তখন তোমার অবশিষ্ট থাকবে, সরি ভুল বললাম, 38 না তো, 55 দিয়ে যখন ভাগ করবে 38 থাকবে অবশিষ্ট। এবার এখানে না দুটো ভাবে তুমি অঙ্কটা করতে পারো। কি দেখো, আমি যদি 35 ধরে অঙ্ক করি তাহলে 18 অবশিষ্ট থাকবে, যদি 45 দিয়ে করি তাহলে 28 অবশিষ্ট থাকবে, যদি 55 দিয়ে ভাগ করি তাহলে 38 অবশিষ্ট থাকবে। তবে খেয়াল রাখতে হবে তুমি যেটা দিয়ে ধরবে সেটা দিয়েই করতে হবে। তুমি ধরো 35 দিয়ে আমি করব এখন, বা আমি 45 দিয়ে করতে চেয়েছি, ভালো করে বুঝবে, বা আমি 55 দিয়ে, যেটা ধরবে সেটাই কনফার্ম করতে হবে। কিরকম? আচ্ছা, এই যে 45 দ্বারা ভাগের নিয়ম কি, যে সংখ্যাকে তুমি 5 এবং 9 দ্বারা তুমি ভাগ করতে পারবে সেই সংখ্যাই কিন্তু 45 দিয়ে ভাগ যাবে। কি ভাই, এটা তো ঠিক? হ্যাঁ। তাহলে 45 দিয়ে ভাগ করলে 28 অবশিষ্ট থাকছে। তাহলে তুমি একটা কাজ করো, এই প্রত্যেকটা সংখ্যা থেকে না 28 তুমি বাদ দিয়ে দাও। বাদ দিলে কি হবে, যখন তুমি এবার 45 দিয়ে ভাগ করবে দেখবে কোনো রকম কোনো অবশিষ্ট থাকছে না। কি ভাই, লজিক বোঝাতে পেরেছি? ইয়েস অর নো? Yep. আচ্ছা, এবার যাক, তাহলে তোমরা এটা করবে, এটাকে মাইনাস করবে, মাইনাস করে যা আসবে দেখবে কোনটাকে 5 এবং 9 দিয়ে ভাগ করা যায়, যেটা যাবে সেটা হবে উত্তর। আশা করি। এই দেখো, 8 আছে 10-এর সমান, আর সরি 8 আছে 12-এর সমান 2, আমি সম্পূর্ণটা মাইনাস করলাম না, অ্যাটলিস্ট শেষে 2 থাকবে। আরে ভাই 2 থাকলে তো সেটা 5 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা উত্তর হচ্ছে না। পরেরটা দেখো, এই যে শেষে 5, 8 আছে 15-এর সমান 7 হলে আমি সম্পূর্ণটা মাইনাস করব না, কিন্তু এটাও তো 5 দিয়ে ভাগ যাবে না, কারণ 5 দিয়ে ভাগ করতে গেলে তো শেষে তোমার 0 অথবা 5 থাকবে নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে 8 আর 8 মিলে গেছে 0, অর্থাৎ এটার শেষে 0 থাকবে, এটা কনফার্ম, তাহলে এটাই ভাগ যাবে। পরেরটা দেখো, 8 আছে 10-এর সমান 2, তাহলে এটা কি করে যাবে, এটাও তো যাবে না। দেখো তো, ভাগ কি মাইনাস করতে হয়, ভাগ করতে হয়, শুধু কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকিরা? Yes, sir. ওকে, হুম স্যার। 2 থেকে 3 জনের রেসপন্স পাওয়া যায়, এটাই হচ্ছে সমস্যা, বাকিরা চুপচাপ শুধু দেখেই যাচ্ছে নাকি। দেখো এবার আরেকটা বিষয় একটু বলে রাখি, যদি তুমি মনে করো যে স্যার আমি তো 45 দিয়ে, যদি এখন আপনি তো যা 45 দিয়ে দেখালেন, আমি যদি এক্সামের হলে এটাকে 35 দিয়ে করতাম তাহলে কি উত্তর হতো না? অবশ্যই ভাই এটা হতো। তাহলে কি করতে তুমি, তখন তোমাকে এই যে 5 আর 7 দিয়ে চেক করতে হতো। 5 দিয়ে তো ভাগের নিয়মই তো একটু জাস্ট দেখিয়ে দিলাম, দেখো তো কত সহজ, সম্পূর্ণটা মাইনাস করার দরকার নেই। তোমরা অনেক সময় কি করো যে এটাকে মাইনাস করে, এবার তুমি বলবে স্যার তাহলে এখানে আমি কি করে বুঝবো যে কোথায় মাইনাস করতে হবে কোথায় মাইনাস করতে হবে না। তো এটাই, এই দেখো এখানে যখন আমি 5 দেখলাম, দেখে আমার মাথায় ক্লিক করলো ভাই 5 দিয়ে ভাগ করতে গেলে তো শেষে 0 অথবা 5 থাকবে, তাহলে এক কাজ করি, আমি সম্পূর্ণটা করব না, আমি শুধুমাত্র শেষ ডিজিট করি। কি বললাম বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তুমি যে কোনো সংখ্যা দিয়ে করতে পারো। চলো নেক্সট কোশ্চেন, এটা বলো তো তোমরা, এটা তোমরা প্রসেস বলো, উত্তর করতে হবে না, মানে অঙ্কটা পড়ো, পড়ে বুঝে আমাকে বলো যে স্যার এটা এইভাবে করা যেতে পারে, জাস্ট এইটুকু বললে হবে, উত্তর করার দরকার নেই, জাস্ট স্যার প্রসেস। সবার স্যার কাছে বলবো 3 দিয়ে মাইনাস করতে মাইনাস হবে। করতে হবে। স্যার প্রতিটা থেকে 3 মাইনাস করতে হবে। ইয়েস,
প্রতিটা আবার 9 দ্বারা বিভাজ্য কিনা সেটা একবার চেক করতে হবে স্যার। একদম 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 গুড। আচ্ছা 3 তো মুখে মুখে তবু আমি লিখে দিলাম, কারণ যাতে তোমরা ধরতে পারো যে 3 মাইনাসের বিষয়টা। এবার ওরা কিন্তু বলেছে 3 অঙ্কের বৃহত্তম। তুমি দেখো এটাও 3 দিয়ে ভাগ যায়, এটাও ভাগ যায়, এটাও ভাগ যায়, এটাও 3 দিয়ে ভাগ 9 দিয়ে, সরি এটা 9 দিয়ে ভাগ যায় না, এটা যায় না। তাহলে এই বাকি তিনটের মধ্যে বৃহত্তম কোনটা? এটা সি স্যার স্যার। 972 মানে 975টা। ওকে আচ্ছা চলো নেক্সট। বলো তো এটা কি করবো দেখি, কে সব থেকে ইজিয়েস্ট প্রসেসটা বলতে পারে? সব থেকে ইজিয়েস্ট প্রসেস বলতে হবে, বলো। এটা 5টা সংখ্যা আছে, হুম 3টে করে নিতে হবে। বুঝলাম না, 5টা আছে 3টে নেবো কেন? তাহলে ওটা স্যার বিভাজ্যটা উম, ভাঙতে সুবিধা হবে। তুমি ধরতে পারোনি। ওই আচ্ছা 36 না স্যার, বলছি ওই যে যেগুলো স্যার অ্যান্সার দিয়ে দেওয়া হবে আছে না এটা। সেগুলো হুম আচ্ছা একটা সে যোগ লাস্টে করতে হবে। নাম্বার যোগ করে যেটা হবে সেটার সাথে যে 15 বা 36কে ওটা মানে 4 নং 36 এবার 9 দিয়ে যেটা বিভাজ্য হবে সেটা দিয়ে ওখানে অ্যান্সার চেক আচ্ছা করতে ওকে হবে। ফাইন, ঠিক আছে নেক্সট। আর কেউ? আমি সব থেকে ইজিয়েস্ট প্রসেসটা কি? বলছি স্যার স্যার যে 15টা আছে, 15কে আমি 5 আর 9 দিয়ে ভেঙে নেবো, দিয়ে 5-এর দ্বারা আমি জানি যে বিভাজ্যতা শেষে 0 কিংবা 5 থাকবে, তাহলে সেটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য হবে। হুম আর আর 3 দিয়ে হচ্ছে যে ডিজিট সাম করলে পুরোটা দরকার যদি নেই, মিলে যায় ওয়েট তাহলে ওয়েট আমি সেটা করে নেবো। জাস্ট, হ্যাঁ দেখো ভাই, এটা কেন বললাম যে সব থেকে ইজিয়েস্ট প্রসেস বলতে হবে তোমাকে? আরে আমরা 15টা এখানে নিলাম, 15 অপশনে হচ্ছে 0 আছে, হুম হ্যাঁ। ইয়েস, তাহলে 15 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে 3 আর 5 দিয়ে ভাগ যেতে হবে। এবার আমি 3 দিয়ে আগে চেক করবো না, আমার নজরটা চলে গেল 5-এর দিকে, কারণ এখানে একটাই 0 আছে আর বাকি একটাতেও 0 নেই। আমি সঙ্গে সঙ্গে 5 নিলাম এবং দেখলাম যে অপশন বি উত্তর, শেষ। আর বাকিগুলো দিয়ে করতে পারবো পারবো না এটা নয়, কিন্তু ভাই কি বললাম, আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা অঙ্ক কত কম সময়ের মধ্যে উত্তর করতে পারি কোনো কিছু মুখস্থ না রেখে। এই যে ধরো আমি লসাগু গসাগুর যতগুলোই অঙ্ক করছি, আমরা কি কোনো কিছু এখন অব্দি মুখস্থ করতে বলেছি তোমাদেরকে? না স্যার। শুধু একটা জিনিস দরকার, কোশ্চেনগুলো বুঝতে হবে কোশ্চেনে কি বলেছে। আর এই যে কোশ্চেনে কি বলেছে এটা যদি তুমি বুঝতে পারো, তাহলেই তুমি ভাববে যে আমি অঙ্ক শিখতে পেরেছি। আর যতদিন না তুমি কোশ্চেনে কি বলেছে এটা বুঝতে পারোনি, আমি অঙ্ক করে দিলাম এইভাবে বা আমি বলে দিলাম এইভাবে তাই তুমি বলছো এইভাবে, তাহলে তুমি অঙ্ক শিখতে পারোনি। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যা কিনা 3, 4, 5, 6, 8 দ্বারা বিভাজ্য। বলো কি হতে পারে, করার দরকার নেই, জাস্ট প্রসেস বলো। স্যার আগে দেখতে হবে স্যার কোনগুলা পূর্ণবর্গ সংখ্যা কিনা। ওকে গুড, তাহলে আগে আমরা দেখে নেব কোনটা পূর্ণবর্গের সংখ্যা। 900 পূর্ণবর্গ সংখ্যা, 120 পূর্ণবর্গ নয়, 2500 পূর্ণবর্গ সংখ্যা, 3600 পূর্ণবর্গ সংখ্যা, তাই তো? 6, 5, ইয়েস। এবার ওকে, আমরা প্রথম কন্ডিশন ম্যাচ করে একটা অপশন বাদ দিয়ে দিলাম, এরপরে কি দেখবো আমরা? এরপরে স্যার আমরা ভাগ করে দেখবো 8 দ্বারা স্যার। আচ্ছা চলো ঠিক এখানে আছে, আমরা 8 দিয়ে ভাগ করি। 8 দিয়ে দেখেই বুঝলাম 8 দিয়ে কখনোই 2500-কে ভাগ যাবে না, 8 দিয়ে কখনোই 900-কে ভাগ যাবে না, আমার উত্তর চলে এসছে, শেষ। বলো সবাই বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা তোমাদের প্রত্যেকে একটা জিনিস একটু বলে দেই, ধরো ফুডের এক্সাম তো 16 তারিখ আর 17 তারিখ, আর আমি অ্যাপে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের মেটেরিয়াল কিন্তু আগে থেকেই ধরো আমাদের আপলোড করা রয়েছে। জানি না তোমরা সবাই দেখেছো কিনা। এটা কেন বললাম, জাস্ট একবার দেখে নেবে যে আমাদের এই মেটেরিয়াল থেকে কতটা কি কমন আসছে, কারণ আমি প্রত্যেকটা বার বলে থাকি যে ভাই আমার এই একটা মেটেরিয়াল করো, তুমি যাই পরীক্ষা দাও কমন পেতে বাধ্য। ঠিক আছে, তো এটা আগে থেকেই বলে স্যার রাখলাম। হুম
স্যার বলছিলাম যে কোন সংখ্যা পূর্ণবর্গ কিনা স্যার ওটা কিভাবে বুঝবো? সেটা তো নাম্বার সিস্টেমের ক্লাসে দেখিয়ে দিয়েছি, যে 4টে রুলস দেখেই তুমি, দেখে কিছু দরকার নেই, অঙ্ক করারই দরকার নেই, তুমি দেখবে, তাকাবে আর বলবে হ্যাঁ স্যার এটা পূর্ণবর্গ সংখ্যা। এগুলো তো শিখিয়ে দিয়েছি। স্যার স্যার নাম্বার সিস্টেমের ক্লাসে ছিলাম না সেই জন্য স্যার। ঠিক আছে হ্যাঁ, স্যার, রেকর্ডিং ক্লাস। হ্যাঁ, রেকর্ড দেখে নেবে, দেখে দেখে। এ ভাই বাকিরা একটু বলো, দেখে দেখে বলা যাবে তো? হ্যাঁ। ব্যাস, চলো এবার আমরা লসাগু গসাগুর কিছু বেসিক কোশ্চেন করব। দুইটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, তাদের লসাগু দিয়ে দিয়েছে, তাহলে সংখ্যাগুলি কত হবে। দেখো, এই কোশ্চেন আমরা নর্মালি করতে পারবো এবং আমি সেটা দেখাবো, কিন্তু তার সাথে কিছু কনসেপ্ট, যে এগুলো অ্যাপ্লাই করলে আমরা অনেক তাড়াতাড়ি উত্তর করতে পারি। আগে আমি কনসেপ্টটা দিচ্ছি, যে নর্মালি আমরা কি করে করি। দুটি সংখ্যার অনুপাত 2:3, তার মানে আমি বলতে পারি যে সংখ্যা দুটি হচ্ছে 2x আর 3x। তাদের লসাগু কত? তাদের লসাগু হবে 6x। অ্যাকর্ডিং টু কোশ্চেন বলা হয়েছে তাদের লসাগু নাকি 150, তো আমি লিখে নিলাম এটা হচ্ছে 150। তাহলে এক্স কত হবে? 6×25 150। তাহলে 25। হ্যাঁ, 2x ইকুয়াল টু কত হবে? 50। আর 3x ইকুয়াল টু কত হবে? 75। সংখ্যাগুলো পেয়ে গেছি। এটা তো সবাই আমরা করি, কিন্তু একটু টেকনিক্যালি যখন তুমি ভাববে তখন কিরকম। দেখো ভাই, অনুপাত যাই থাক না কেন, সংখ্যাগুলো কিন্তু তাদের গুণিতক হবে, এটা কনফার্ম। এটা জানো তো তোমরা? হ্যাঁ। ওকে, তাহলে প্রথম সংখ্যাটা 2 এর গুণিতক হবে, এটা কনফার্ম, এবং দ্বিতীয় সংখ্যাটা 3 এর গুণিতক হবে। তো সবার প্রথমে আমি দ্বিতীয় সংখ্যাটা দেখলাম, এটা তো 3 এর গুণিতক নয়, এটা তো 3 এর গুণিতক নয়, এটা তো 3 এর গুণিতক, এবং এটা একটু চেক করে নিলাম, হ্যাঁ এটা 2 এর গুণিতক। সেই সাথে সাথে আমি এটাকে টিক মারতে পারি, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। স্যার। তাহলে যখনই কোনো অনুপাত থাকবে, সেই অনুপাতের, অর্থাৎ এই যে কনসেপ্টগুলো দিচ্ছি এগুলো অ্যাপ্লাই করতে পারো। যদি কখনো সংখ্যা চায়, আচ্ছা যদি এরকম চাইতো যে দুটি সংখ্যার অনুপাত এত, বাকি সব বললো, সংখ্যাগুলি না দিয়ে যদি বলতো সংখ্যাগুলির সমষ্টি কত, তাহলে কিভাবে বের করতে বলো তো? সমষ্টি কিভাবে বের করতে বলো ইজিলি, মানে যেটা কনসেপ্ট বললাম। জাস্ট ওই দুটো সংখ্যা যোগ করে দিই। দুটো সংখ্যা নয়, এই অনুপাতটা আমরা যোগ করব, যে মোট কত, 3 আর 2 5। এবার আমরা দেখবো এই 5-এর গুণিতক হয় কোন অপশনটি, ব্যাস সেটাই হবে উত্তর। বুঝেছো? আচ্ছা। Okay. পরের কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত দিয়েছি, তাদের গসাগু দিয়েছি, তাহলে সংখ্যাগুলো কি কি? আশা করি এটা করতে পারবে। ইয়েস। দেখো এটা কিভাবে করবে, তুমি তো ডিটেলস করতেই পারবে। কিভাবে? যে আগেরটা যেরকম দেখিয়ে দিয়েছি, তুমি একটা ধরবে 15x আর একটা ধরবে 11x, তাহলে এদের গসাগু চেয়েছে, এদের কমন তো নেই, তাহলে গসাগু হবে x। অ্যাকর্ডিং টু কোশ্চেন গসাগু হচ্ছে 13, তাহলে একটা হবে 15x13, এই যে 15x13, আর একটা হবে 11x13, 11x13। এইভাবে তুমি করতে পারলে, কিন্তু অপশন দেখে কি করে? দেখো ভাই, একটা সংখ্যা 15-এর গুণিতক হবে আর একটা 11-এর গুণিতক হবে। এবার এখানে দেখো এই প্রত্যেকটা সংখ্যাই কিন্তু 11-এর গুণিতক, কিন্তু এই আবার প্রত্যেকটা সংখ্যায় কিন্তু 15-এর গুণিতক। কিন্তু ঘটনা হচ্ছে, তাহলে এবার কি করবো? দেখতে হবে কোথায় গসাগু 13 হয়। ভাই তুমি এটা দেখে দেখো, 25 আর 55-এর গসাগু করে কোনোদিনও তুমি 13 পাবে না, 11 আর 15-এর গসাগু করে কোনোদিনও তুমি 13 পাবে না। কি পাবে? কি তোমরাই বলো, আমি তো শুধু হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছি। 11 আর 15 গসাগু করলে না 13 স্যার। হবে, তাহলে সেটা কখনো অনুপাত হতে পারে না। এই যে 55 আর 25 দুটোই তোমার 5-এর মাল্টিপল রয়েছে, তাদের গসাগু কোনোদিনও তোমার মানে 5 হবে না, এটা হতে পারে না। তো সেখানে গসাগুরা বলছে 13, একটা অড নাম্বার, এটা কি করে হবে না। এবার হচ্ছে 77 আর 105, তুমি গসাগু, তা গসাগুটা তো মুখে মুখে করা যায়। কিভাবে? 77 তুমি ডাইরেক্ট মাইনাস করো, 7 আছে 15-এর সমান 8, হাতে 1, 8 আছে 10-এর সমান 2, তাহলে এটা হচ্ছে 28, কিন্তু গসাগু তো 13 দরকার। 13 কি হবে এখানে? কখনই হবে না। তাহলে তুমি বলবে স্যার এই তো এইভাবেই তো উত্তর করতে পারি। এটা অনুপাত দেখে বলা যায়। আর না হলে তোমাকে এই কনসেপ্ট, মানে যেটা কনসেপ্ট মিনস যেটা বেসিক রুল সবাই যেইভাবে করে আর কি। বুঝেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, কবির বাবু আছো নাকি ক্লাসে? কবির, চলো
পরের কোশ্চেন, বলো তো এটা কিভাবে করব? এই রিপন, ক্লাস বুঝতে পারছো? দেখো, দুইটি সংখ্যার যোগফল, 3 অঙ্কের দুইটি সংখ্যার গসাগু দিয়ে দিয়েছে, সংখ্যা দুটো জানি না, এবং লসাগু দিয়েছে। সংখ্যা দুটির যোগফল চেয়েছে, কি করে বের করব? এবার এখানে একটু মনে রাখতে হবে। দেখো, সংখ্যা দুটির যোগফলের অনুপাত, ঠিক আছে, লিখে দিচ্ছি। সংখ্যা দুটির যোগফলের অনুপাত ইকুয়াল টু গসাগু, সরি একটু ভুল লিখলাম, সংখ্যা দুটির দাঁড়াও এটা একটু মুছে দিই, এটা যোগফল না, এটা গুণফলের হবে, ঠিক আছে, এটা গুণফলের, এটা গুণফলের, সংখ্যা দুটির গুণফলের অনুপাত, ঠিক আছে। তাহলে গসাগু বাই হচ্ছে লসাগু। উফ, আবার ভুল লিখলাম, শিট, দাঁড়াও, লসাগু বাই গসাগু লিখতে হতো আমাকে। আর একটু মুছে দেই, আর একটু, ওকে, হ্যাঁ, ওকে, লসাগু বাই হচ্ছে গসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফলের, ওকে, এটা গুণফলের অনুপাত লসাগু বাই গসাগু। তাহলে লসাগু হচ্ছে 4147, গসাগু হচ্ছে 29। আমরা যদি এটাকে কাটি কত হবে? 29 কে 29, 4 3, 143। তাহলে বলো তো, এই যে 143 আমরা পেলাম, এটা কি? গুণফলের অনুপাত। তাহলে এই 143কে এমন ভাবে তুমি ব্রেক করবে যাতে দুটি সংখ্যার গুণফল হয়। তাহলে কত ইন্টু কত করলে 143 হবে? 11 13 না? হ্যাঁ 13 11। ওকে, এবার দেখো, তাহলে সংখ্যা দুটি আমরা পেয়ে গেছি, সংখ্যা দুটি মিন সংখ্যা দুটির অনুপাত পেয়ে গেছি, কিন্তু ওরা তো চেয়েছে তাদের যোগফল। তাহলে একটা কাজ করো, এই যে তাদের যোগফল কত হবে? 25 না? 24 ও সরি 24। তাহলে সংখ্যা হবে 24। যোগফল, এটা তো রেশিও। দেখো, আসলে আমরা একটাকে কি করি 11x, আরেকটাকে 13x ধরি, তাহলে তখন আমরা বলবো যে 24x। এক্সটা কি? এক্স হচ্ছে গসাগু, এই দুটোর গসাগু, কারণ গসাগু তো এখানে বলে দিয়েছে 29। তাহলে সংখ্যাটা কি হবে? এই যে 24 ইন্টু 29। এই কেন আমি ওইটা ধরলাম, এই যে এদের গসাগু এখানটা লিখে দিচ্ছি, গসাগু x ইকুয়াল টু 29। তাহলে এখানে আমার টোটালটা কত? এই যে 24x, দুটো যোগফল, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে 24x, এখানটা লিখে দিই যোগফল, কারণ ওরা যোগফল চেয়েছে। তাহলে x এর মানটা 29। এবার কি হবে? 4 নং 36। তুমি এটাকে গুণ করো, গুণ করলে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। বলো এটুকু ধরতে পেরেছো কিনা? না হলে কি করতে হতো? না হলে তোমাকে দেখতে হতো এই 24 এর গুণিত কোন অপশনটি, 24 এর গুণিত কোন অপশনটি। তাহলে কি করে দেখবো আমরা? হ্যাঁ,